নমস্কার বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ব্রায়োনিয়া অ্যালবা, রাস্টাক্স এ দুটো আলোচনা করেছিলাম। আজকে এদের সঙ্গে সম্পর্ক রেখে আমরা আলোচনা করতে যাচ্ছি ফাইটোলাক্কা ডিকান্ড্রা। হোমিওপ্যাথিক সিস্টেমকে যে সোর্সটি সবচেয়ে বেশি এনরিচ করেছে সেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম। ফাইটোলাক্কা ডিকান্ড্রা ওষুধটাও প্ল্যান্ট কিংডম থেকেই নেওয়া। ফাইটোলিকেসি এই পরিবার। ফাইটোলাক্কা ডিকান্ড্রা যে ওষুধটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, এটা মূলত নর্থ আমেরিকা, আফ্রিকার ট্রপিক্যাল জোন, সেই জোনের এটা একটা উদ্ভিদ। মূলত এর যে মেডিসিনাল যে কন্টেন্ট, যাকে আমরা বলি অ্যালকালয়েড, সেটা এর মূলে এবং এর পাতাতে থাকে। ডক্টর হেল এটাকে হোমিওপ্যাথি জগতে সংযুক্ত করেছেন। ফাইটোলাক্কা ডিকান্ড্রা এই নামটা নিয়ে একটু জেনে নিই দু চার কথা। ফাইটন কথাটা গ্রিক শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে উদ্ভিদ। লেকা কথার অর্থ হচ্ছে হুইচ কন্টেন্স রেডিশ ডট, অর্থাৎ ফাইটোলাক্কা এমন একটা উদ্ভিদ যার মূলে, যার ফলে আমরা লাল লাল ছোপ দেখতে পাই। আর ডিকান্ড্রা আরেকটি গ্রিক রুট, যার মানে যে ফুলের মধ্যে 10টি পুংকেশর চক্র থাকে তাকে বলে ডিকান্ড্রা। তাহলে ফাইটোলাক্কা ডিকান্ড্রার নামটা হচ্ছে এটা। মাইজমেটিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা ভাবি, তাহলে দেখব ফাইটোলাক্কা মূলত অ্যান্টিসিফিলিটিক ড্রাগ। একে বলা হয় ভেজিটেবল মার্কারি। ফিয়ার অফ অ্যাকশন কি? মূলত ফাইব্রাস টিস্যু, শীদ, টেন্ডন, বার্সা এবং গ্ল্যান্ডস। ইটস এ গ্ল্যান্ডুলার রেমেডি। যেমন গ্ল্যান্ডুলার রেমেডি বললাম, সেরকম অবশ্যই এটা একটা রিউম্যাটিক ব্যাকগ্রাউন্ডের ওষুধ, এ পেন কিলার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রথমেই আমরা আলোচনা করব ফাইটোলাক্কা পেশেন্টের মেন্টালিটিটা নিয়ে। মেন্টালিটি কীরকম? ইনডিফারেন্ট টু এভরিথিং। অ্যালেন বলছেন, এন্টার ইনডিফারেন্স অফ লাইফ, শিওর শি উইল ডাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনীহা, কোনো কিছুতে সে আকর্ষণ অনুভব করে না। আমরা যদি একটু রুব্রিকের জায়গাতে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো সেমলেস এক্সপোজেস দ্য পারসন নেকেড ডিজায়ার টু বি। এটা আমরা কেন্টের রুব্রিকে পাচ্ছি। যদি আমরা ন্যারের কাছে চলে যাই, ডক্টর ন্যার, তিনি তার একটা ছোট্ট রেপার্টরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান, সেখানে তিনি লিখছেন যে ইনডিফারেন্ট টু হার সারাউন্ডিং, ডিভয়েড অফ সেম, এবং তিনি সিঙ্গল ড্রাগ লিখছেন ফাইটোলাক্কা। এটা কিন্তু মনে রাখার মতো। ডিভয়েড অফ সেম উনি হায়াসামাস মেনটেন করছেন না, মেনশন করলেন না, উনি মেনশন করলেন সিঙ্গল ড্রাগ, অ্যান্ড দ্যাট ইজ ফাইটোলাক্কা। আর কি লিখলেন? ডিজায়ার টু বি কিল্ড ইন থ্রোট অ্যাফেকশন। দেখুন, ব্যথা হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, পেশেন্ট রিলিফ পেতে চায়, খুব স্বাভাবিক। কিন্তু ফাইটোলাক্কার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ডিজায়ার টু বি কিল্ড। আমার এই কষ্ট থেকে অব্যাহতি পাওয়ার জন্য তুমি আমাকে মেরে ফেলো। এটা হচ্ছে ফাইটোলাক্কার মেন্টালিটি। আমরা যদি গ্ল্যান্ডের প্রসঙ্গে আসি, তাহলে চিপ গ্ল্যান্ডস, দোজ হু আর হাইলি সেন্সিটিভ টু ফাইটোলাক্কা, ইজ আওয়ার throat gland and the breast gland.
মূলত রোগের শুরু ঠান্ডা লেগে, শীতকালে, থার্মাল চেঞ্জে, অলমোস্ট ব্রাইনিয়া এবং রাস্টাক্সের যেমন যেমন রোগের শুরু হয়, একইভাবে ফাইটোলাক্কা রোগের সূত্রপাত হয়। গ্ল্যান্ডে, থ্রোট গ্ল্যান্ডে কথা বলছি, খুবই ব্যথা, সূচ ফুটানোর মতো ব্যথা, ঢোক গিলতে কষ্ট হয়, তবুও সে কিন্তু একটা সোয়ালিং টেন্ডেন্সি, সবসময় সে ঢোক গিলতে চায়, সবসময় সে ঢোক গিলতে চায়, প্রয়োজনে চাইছে, অপ্রয়োজনে চাইছে। গলার ভিতরে যদি লাইট দিয়ে দেখা হয়, দেখা যাবে দুটো টনসিল বেগুনি রঙের হয়ে গেছে, কালচে রঙের হয়ে গেছে, অসম্ভব সেন্সিটিভ, ডিসফাজিয়া, কিছুই খেতে পারছে না, আর কোনো রকম গরম খাওয়ার সে মুখে দিতেই পারবে না। অ্যালেন সাহেব বলছেন যে কিরকম জার্নি, কিরকম বার্নিং না, বার্নিং লাইক ফায়ার, যেন গলার ভিতর থেকে আগুন বেরোচ্ছে, এইরকম সেন্সিটিভিটি। আর যখনই ঢোকটা গিলতে গেল, সঙ্গে সঙ্গে থ্রোট থেকে ব্যথাটা কানের দিকে চলে গেল। গলা ব্যথা তখন গলাতে নেই, অলমোস্ট সে মনে করছে যে ঢোক গিলল এখানে, কিন্তু ব্যথা পেল এখানে, এইখানে ব্যথা। এটা কিন্তু ফাইটোলাক্কার ক্ষেত্রে খুব প্রমিনেন্ট। এবার আসি ব্রেস্ট গ্ল্যান্ডের ব্যাপারে। প্রেগনেন্ট হওয়ার আগে, অ্যাডোলেসেন্সের পরে, অথবা ডিউরিং প্রেগনেন্সি, অথবা আফটার পার্চুরেশন, তিনটে ক্ষেত্রেই ব্রেস্ট ইনভলভমেন্ট হতে পারে। কিরকম হয়? টিউমিফাইড ব্রেস্ট, নাইদার হিলস নর সাপুরেটস, ব্রেস্ট লাম্প লাইক কেক, একটা দলা পাকিয়ে গেছে এবং রয়ে গেছে, সেটা না সারছে, না তার মধ্যে পুঁজ তৈরি হচ্ছে, একই রকম রয়ে গেছে। যথেষ্ট ব্যথা, যথেষ্ট টেন্ডারনেস, সিঁড়ি ভেঙে উপর নিচ করা, চলাফেরাতে ব্যথা পাচ্ছে। কচি বাচ্চাকে ফিডিং করাতে গেলে ব্রেস্টের যে নিপল আছে, সে নিপল থেকে ব্যথা গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে, বাচ্চাকে খাওয়াতে পারছে না মা। কাছাকাছি ড্রাগ আছে যে ব্রেস্ট থেকে যখনই ফিডিং করাচ্ছে, তখনই নিপল থেকে ব্যথাটা ডাইরেক্ট চলে যাচ্ছে একদম স্পাইনাল কর্ডে, পিঠের দিকে। ড্রাগ ইজ ক্রোটন টিগ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং ডিফারেন্সিয়েশন করার জন্য এটা একটা জরুরি বিষয়। কখনো কখনো এমনও দেখা যায় যে কচি বাচ্চার মা সে ফিডিং করাতে ভয় পাচ্ছে। কারণটা কি? যখনই বাচ্চা নিপলে মুখ দিচ্ছে, মা তীব্র ব্যথা পাচ্ছে নিচের পেটে, মানে তখনও তো ইউটেরাসটা বড়ই হয়ে আছে, সে তার আগের জায়গাতে তখনও যায়নি, সেই ইউটেরাসে তীব্র ব্যথা হচ্ছে, ফলে সে বাচ্চাকে ফিডিং করাতে ভয় পায়। দুটো ওষুধকে মনে রাখতে হবে, নাম্বার 1 পালসেটিলা, নাম্বার 2 সাইলেশিয়া। তাহলে ব্রেস্টে নিপল থেকে যদি গোটা সর্বাঙ্গে ব্যথা যায়, ড্রাগ উইল বি ফাইটোলাক্কা। নিপল থেকে সরাসরি পিঠের দিকে যদি ব্যথা যায়, ওষুধ হবে তার ক্রোটন টিগ। এবং নিপল থেকে যদি মায়ের নিচের পেটে ইউটেরাসে যদি ব্যথা যায় ডিউরিং ফিডিং, আমি বারবার বলছি বাচ্চাকে খাওয়ানোর সময়, তখন তার ওষুধ হবে পালসেটিলা
এবং সাইলেশিয়া, এ দুটো প্রাইম রেমেডি। এ বাদে আরো অনেক কিছুই হতে পারে, কিন্তু এইগুলো যেন আমরা ভুলে না যাই। এবারে ফাইটোলেকার মূল যে কর্মক্ষেত্র সেটা হচ্ছে পেইন। কিরকম সে পেন? মাস্কুলার পেন, পেন অ্যালং দ্য বোন, দুটোই হতে পারে। মাস্কুলার সোরনেস, চুপচাপ এক জায়গাতে বসে থাকতে সে পারে না, আর নড়াচড়াতেই বৃদ্ধি। মনে হচ্ছে একটু গরম দিলে ভালো লাগবে, পর মুহূর্তে বলছে যে না, এমন কিছু ভালো লাগছে না। ব্যথা, চাপ দিয়ে যদি শুয়ে থাকে মনে হচ্ছে হয়তো একটু ভালো লাগবে, কিছুক্ষণ পরে চাপ সহ্য হচ্ছে না। রাতে বেলা মাস্কুলার পেনের বৃদ্ধি, কি দাঁড়ালো? দেখুন, রেস্টেও সে রিলিফ পাচ্ছে না, মোশনেও সে রিলিফ পাচ্ছে না। গরমে সাময়িক একটু আরাম পেলেও পর মুহূর্তে সেটা ভালো লাগছে না। নড়াচড়া করতে ইচ্ছা হচ্ছে, নড়াচড়া করলে ব্যথা লাগছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? নাইদার ব্রায়োনিয়া নর রাস্টাক্স। এক্স্যাক্টলি এই কথাটা অ্যালেন সাহেব তার কিনোটে লিখছেন যে ফাইটোলেক্কা অকুপাইজ এ প্লেস ইন বিটুইন ব্রায়োনিয়া অ্যান্ড রাস্টাক্স, অ্যাপারেন্টলি ইন্ডিকেটেড বাট ফেইলস। মনে হচ্ছে যেন ব্রায়োনিয়া কাজ হবে, আমি দিলাম, হলো না। রাস্টাক্সে কাজ হবে মনে হচ্ছে, তারপর মুহূর্তে আমি দিলাম, হলো না। কিন্তু আমাকে বুঝতে হবে যে পেশেন্টের প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি কি, সেটা ব্রায়োনিয়া এবং রাস্টাক্সের মিক্সচার না তো। যদি মিক্সচার বলে মনে হয়, ফাইটোলেক্কা উইল বি দি ড্রাগ অফ চয়েস। দেখুন, ফাইটোলেক্কাকে খুব শর্ট অ্যাক্টিং রেমেডি হিসেবে বলা হয়েছে অধিকাংশ বইতে, কিন্তু ফাইটোলেক্কা খুব শর্ট অ্যাক্টিং রেমেডি বলে আমি অন্তত মনে করি না। ফাইটোলেক্কা definitely an acute medicine, and at the same time it is chronic one. বিশেষ করে রিউমেটিজমের ক্ষেত্রে, গাউটি কন্ডিশনে, এবং যেখানে মূলত ফাইব্রাস টিস্যু আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে ফাইটোলেক্কা অনেক অনেক ডিপ অ্যাক্টিং ওষুধ হিসেবেই আমি মনে করি। গলার সমস্যার সাথে আমি আরেকটা কথা অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে ডিপথেরিয়া। হ্যাঁ, একটা সময়ে যখন ফাইটোলেক্কা প্রুভিং হয়েছিল তখন দেশে প্রচুর ডিপথেরিয়া হতো, কিন্তু আজকের দিনে উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ মডার্ন ভ্যাকসিনস, ডিপথেরিয়া আজকে দেশ থেকে চলে গেছে বললেই হয়। তাহলে ফাইটোলেক্কার রোলটা কি চলে গেল? না, গেল না। ডিপথেরিয়াটা ভালো হয়ে গেল, কিন্তু ডিপথেরিয়াটা ভালো হয়ে যাওয়ার পরে তার যে সিকুয়েলা, কিছু কিছু ক্ষেত্রে তার যে কমপ্লিকেশনস, সেটা মূলত সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড, এই দুটো জায়গাকে কিন্তু আক্রান্ত করে এই সিকুয়েলাটা। সেই সিকুয়েলাটা থেকে বাঁচতে হলেও ফাইটোলেক্কা ইজ দি রেমেডি বলে আমার মনে হয়। ব্রেস্টের প্রসঙ্গে কেন্ট সাহেব একটা অদ্ভুত কথা বলছেন। উনি বলছেন যে নো মিল্ক অর থিক very scanty milk in a dried up constitution indicates single remedy, that is ফাইটোলেক্কা। মায়ের বুকে দুধ আসছে না, যদিও আসছে একদম আঠা আঠা, বাচ্চার কাছে সেটা আদৌ টেস্টি নয়। মা
দিনে দিনে শুকিয়ে প্যাকাটির মতো হয়ে যাচ্ছে, সেই যে ড্রাইড আপ কনস্টিটিউশন, তার যদি এই কন্ডিশন হয়, কেন্ট বলছেন ফাইটোলেক্কা ইজ দ্য অনলি রেমেডি। এর সাথে আরও কিছু ছোটোখাটো জিনিস রয়েছে, যেমন ধরুন ভার্টিগো। ওই যে আমি একটু আগে বলেছিলাম যে ব্রাইনিয়া এবং রাস্টাক্সের মিক্সচার, ব্রাইনিয়াতে পেয়েছেন না, যে উঠে দাঁড়িয়ে পড়লেই মাথা ঘুরাচ্ছে, ফাইটোলেক্কাতে সেটা পাবেন। ফাইটোলেক্কাতে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, অ্যালেন বলছেন হেসেন্স সাপুরেশন, একদম ফাইটোলেক্কা অ্যালেনের বইয়ের লাস্ট লাইন। এখানে তিনি বলছেন হিপারসাল, লেকেসিস, মার্কসল, সাইলেশিয়া। দেখানোর উদ্দেশ্য হচ্ছে, বইটাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই চারটে ড্রাগ নয়। আপনি দেখুন আমার এই বইটা, এই হচ্ছে আমার ফাইটোলেক্কা ড্রাগের শুরু। এটা দেখলেই বোঝা যাবে যে ফাইটোলেক্কা যত ছোট ড্রাগই হোক না কেন, আমি এটাকে কতবার পড়েছি, কতগুলো কালারে দাগ দিয়েছি, এবং নিপাট সত্য এটা, আজও পর্যন্ত আমি কিন্তু ফাইটোলেক্কাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। তাই আমি যদি 200 বার পড়ে থাকি, আপনার কাছে আবেদন থাকবে আপনারা সেটা 250 বার বা 300 বার করে পড়ুন, তবু ফাইটোলেক্কাটাকে জীবনে কাজে লাগান। আসুন আমরা সবাই একই পথের পথিক, আমরা সেই চেষ্টা করি আগামী দিনে হোমিওপ্যাথি জয়যুক্ত হোক, বরেণ্যদের কাছে গ্রহণযোগ্য হোক, এই আশা নিয়ে সবাইকে আমার অভিনন্দন জানিয়ে ফাইটোলেক্কা ডিকান্ড্রা শেষ করলাম। আপনারা হোমিও বার্তার পাশে থাকুন, এই আবেদন।